ডিবি হেফাজতে কোটা সংস্কার আন্দোলনের আরো 2 সমন্বয়ক। নিরাপত্তার পাশাপাশি করা হবে জিজ্ঞাসাবাদ। অপরাধে প্রমাণ মিললে নেওয়া হবে আইনি ব্যবস্থা, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাদের কাছে জিজ্ঞাসা যে তোমরা কোটা আন্দোলনে গিয়েছো, কোটা আন্দোলনের পরে এই সহিংস আন্দোলনটা কেন করলা? কে তোমাদের মদত দিয়েছে? কে তোমাদেরকে অর্থ দিয়েছে? ঢাকা সহ 4 জেলায় আরো 2 ঘন্টা বাড়ল কারফিউ শিথিলের সময়। আজ থেকে 3 দিন সরকারি বেসরকারি অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 3টা। ব্যাংকে লেনদেন 10টা থেকে 3টা। অর্থনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্র থেকে দেশজুড়ে সহিংসতা। আহতদের দেখতে অর্থোপেডিক হাসপাতালে প্রধানমন্ত্রী। দুর্যোগ ব্যবস্থাপনা ও সেতু ভবন পরিদর্শন। এবং বাংলাদেশ নিয়ে মমতার মন্তব্যে রাজ্য কেন্দ্রের সম্পর্কে টানাপোড়েন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বললেন, তিস্তা গঙ্গা নিয়ে আলোচনার সময় বিদেশ নীতি মনে থাকে না বিজেপির। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময় সঙ্গে আছি আমি কনক আজাদ। কোটা সংস্কার আন্দোলনের আরো 2 সমন্বয়ককে নেওয়া হলো ডিবি কার্যালয়ে। এ নিয়ে সংখ্যা দাঁড়ালো 5। নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সাম্প্রতিক ঘটনা জানতে জিজ্ঞাসাবাদ করা হবে জানিয়েছেন কর্তৃপক্ষ। ব্যক্তিগত নিরাপত্তা ও সাম্প্রতিক ঘটনার অনুসন্ধানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে নেওয়া হয়েছে ডিবি হেফাজতে। শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে পুলিশ। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে শুক্রবার রাতে পুলিশ হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ নিয়ে 5 সমন্বয়ককে হেফাজতে নিয়েছে তারা। পুলিশের দাবি, সমন্বয়কারীদের পরিবারের সদস্যরা নিরাপত্তা সংকটে ভুগছিলেন, তাই নিরাপত্তা নিশ্চিতে ডিবিতে আনা হয়েছে। বিভিন্ন জায়গাগুলিতে তারা ফেসবুকে তারা নিরাপত্তাহীনতার কথা বলছিলেন। এটা আমাদের দায়িত্ব, তাকে সেফটি সিকিউরিটি দেওয়া আমাদের কাজ। কোটা সংস্কার আন্দোলনের নেতাদের সাথে অন্যান্য নেতৃবৃন্দের, বিশেষ করে মিয়া গোলাম পারোয়ার, তারপরে নুরু সহ অন্যান্য নেতৃবৃন্দের কি কথা হয়েছে, এটা একটু আমরা জানতে চাওয়ার জন্যই তাদেরকে জিজ্ঞাসাবাদ করব। পুলিশ জানায়, ভিপি নূর সহ জামাত নেতাদের জিজ্ঞাসাবাদে সমন্বয়কারীদের সঙ্গে তাদের যোগাযোগের বিষয়টি স্বীকার করেছেন তারা। ভিপি নূরের জবানবন্দির ভিত্তিতে আন্দোলনের সময় তাকে 4 লাখ টাকা দেয়া এক নেতাকেও গ্রেফতার করেছে পুলিশ। নুরু একটা কথা স্বীকার করেছেন আমাদের কাছে, তাকে এই আন্দোলন চলাকালীন সময়ে একজন নেতা তাকে 4 লক্ষ টাকা দিয়েছেন। আমরা সেই নেতাকেও ডেকে এনেছি, সেই নেতা বলছে হ্যাঁ আমি দিয়েছি। এখন বাকিটা কি জন্য দিয়েছেন এটা আমরা সমন্বয়কারীদের সাথে তো নুরুর আমরা ডিজিটাল প্রুফই পেয়েছি। আমরা এ বিষয়ে তদন্ত এখনো চলছে বলে জানান অতিরিক্ত কমিশনার মনির হোসাইন। সময় সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 সমন্বয়ককে জিজ্ঞাসাবাদে অপরাধে প্রমাণ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শনিবার রাতে এক ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেছেন, এই আন্দোলনের পেছনে কেউ ছিল কিনা সব খতিয়ে দেখা হবে। এদিকে আজ থেকে মঙ্গলবার পর্যন্ত ঢাকা সহ 4 জেলায় সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলেও জানিয়েছেন মন্ত্রী। তাদের কাছে জিজ্ঞাসা যে তোমরা কোটা আন্দোলনে গিয়েছো, কোটা আন্দোলনের পরে এই সহিংস আন্দোলনটা কেন করলা? কে তোমাদের মদত দিয়েছে? কে তোমাদেরকে অর্থ দিয়েছে? কে তোমাদেরকে এই আন্দোলনে ঠেলে দিল? তারা কিছু যদি করে থাকেন, তারা যদি এই অগ্নিসংযোগের সঙ্গে থাকেন, হত্যার সঙ্গে সংযোগ থাকেন, কিংবা তারা সরাসরি কোনো কেউ অর্ডার দিয়ে থাকেন, তাহলে সেটা কি দায় দায়িত্ব তাদের? এটা তো আপনাদের কাছেই আমি জিজ্ঞাসা করি, তাহলে কি হবে? তারা এইগুলি প্রমাণ হলেই হবে। ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর মহানগর, গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ, নরসিংদী জেলা আগামী রবি, সোম এবং মঙ্গলবার কারফিউ অব্যাহত থাকবে, কিন্তু এই জেলাগুলিতে কারফিউ শিথিল থাকবে সকাল 7টা হতে সন্ধ্যা 6টা পর্যন্ত। এদিকে আজ থেকে মঙ্গলবার পর্যন্ত সরকারি বেসরকারি অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত। শনিবার বিকেলে সাংবাদিকদের এই তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। রবিবার, পরশু সোমবার এবং তারপরের দিন মঙ্গলবার, অর্থাৎ 28, 29, 30 এই 3 দিন অফিস শুরু হবে সকাল 9টা এবং শেষ হবে বিকাল 3টায়। এই উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করেই কিন্তু আমরা সেটি করছি। কারফিউ শিথিলতার যে বিষয়টি থাকে, নিরাপত্তার যে বিষয়টি থাকে, পরিবেশ স্বাভাবিককরণের একটা বিষয় আছে, তো সব কিছু বিবেচনা করেই কিন্তু আমরা সে অফিস টাইমটি করছি। তো সেক্ষেত্রে আমরা আগামী 3 দিন করব, তারপরে হয়তো
আমরা পরবর্তী নির্দেশনা পেলে তখন আমরা বাকিটা আমরা জানাতে পারবো। রাজধানীর ধানমন্ডির অবসর ভবন, এই ভবনে চলে সরকারের গুরুত্বপূর্ণ কাজ। এখানকার একটি ফ্লোর ভাড়া নিয়ে জামায়াতে ইসলামী গড়ে তুলেছে নিজেদের কেন্দ্রীয় ও মহানগর কার্যালয়। শনিবার সন্ধ্যায় এখানে অভিযান চালিয়ে হাতবোমা, দেশীয় অস্ত্র, অর্থ লেনদেনের রসিদ সহ 3 জনকে আটক করেছে সিটিটিসি। তাদের দাবি, সম্প্রতি ধানমন্ডি এলাকায় সহিংসতা সহ স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি ঘেরাওর পরিকল্পনা হয়েছে এখান থেকেই। আলমারির মধ্যে সাজানো হাত বোমা, আছে দেশীয় অস্ত্র, পাশাপাশি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে টাকা লেনদেনের রসিদ, জঙ্গিবাদী বই, বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি নথি সহ অনেক সামগ্রী। ধানমন্ডি 5/A এর অবসর ভবনের 4র্থ তলা। এখানে প্রায় 8 বছর ধরে গোপনে নিজেদের কেন্দ্রীয় ও মহানগর কার্যালয় গড়ে তুলেছিল জামায়াতে ইসলামী। বিভিন্ন স্থান থেকে জামায়াতের 3 নেতাকে গ্রেফতারের পর এই অফিসটির তথ্য পায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। এই আন্দোলনে এই রাস্তাটিতে বা রাস্তার আশেপাশে কীরকম ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল, আপনারা জানেন যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়ও হামলা চালানোর চেষ্টা করা হয়েছিল, হামলা চালিয়েছিল, এবং সেটাও এই অফিস থেকে। এবং শিবিরের কেন্দ্রীয় সভাপতি রাশেদ এই হামলার নেতৃত্ব দিয়েছিল। জামাতে ইসলামের ঢাকা মহানগর এবং কেন্দ্রীয় অফিস হিসাবে এই অফিসটি ব্যবহৃত হয়। এই অফিস থেকে কিভাবে বের হয়ে যাবে পুলিশের উপস্থিতি টের পেলে তার একটি গোপন সুড়ঙ্গপথ এখানে তারা স্পষ্ট তৈরি করে রেখেছে। এই অফিস থেকে পরিকল্পনার পর সহিংসতাকারীরা শিক্ষার্থীদের সঙ্গে মিশে গিয়েছে বলেও দাবি সিটিটিসির। আছে সংশ্লিষ্টতার নথিও। এই অফিস থেকে এমন কোনো নথি পেয়েছেন কিনা যে ছাত্রদের সাথে তারা যোগাযোগ করেছে? হ্যাঁ, আমরা এরকম কিছু নথিপত্র পেয়েছি আমরা এখান থেকে, এবং তাদের মোবাইলেও তারা যে সকল নির্দেশনা দিয়েছে, তাদের গ্রেপ্তারের সময় আমরা তাদের যে ডিভাইসটা সাথে পেয়েছি সেখান থেকেও আমরা প্রচুর তথ্য পেয়েছি। দেশের হোক দেশের বাইরে হোক, যেখান থেকেই অর্থ এসে থাকুক, সকলকেই আইনের আওতায় আনা হবে, সকলকেই শনাক্ত করা হবে। অভিযানে জামায়াতে ইসলামীর কর্মকাণ্ডে আর্থিক যোগান দেয়া অর্থদাতাদের তথ্য পাওয়া গিয়েছে বলেও জানায় কাউন্টার টেরোরিজম ইউনিট। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরো থাকছে। চলমান পরিস্থিতিতে দুশ্চিন্তায় শিক্ষার্থী, অভিভাবক। 11 আগস্টের পর নতুন সূচিতে হবে এইচএসসি স্থগিত 8 পরীক্ষা। ভর্তি শেষে 6 আগস্ট থেকে শুরু একাদশের ক্লাস। রাজধানী জুড়ে নাশকতার আগে 18 জুলাই 1 লাখ নতুন সিম যুক্ত হয় ঢাকা নেটওয়ার্কে। সেদিন রাতেই হামলা হয় সেতু ভবন, বিটিভি, মেট্রো রেল, দুর্যোগ ব্যবস্থাপনা ভবন সহ সরকারি গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায়। এ তথ্য জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। নেটওয়ার্ক বন্ধ নিয়ে বিদেশে বসে অপপ্রচার চালানো হচ্ছে বলেও জানান তিনি। এছাড়া 2-1 দিনের মধ্যে চালু হবে মোবাইল ডাটা। শনিবার সজীবদের জয়ের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জানালেন, গেল 18 জুলাই বিভিন্ন স্থাপনায় হামলার জন্য 1 লাখ নতুন সিম কার্ডধারী বিভিন্ন স্থান থেকে ঢাকায় প্রবেশ করে। সেদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত চালানো হয় ধ্বংসযজ্ঞ। প্রায় 50,000 থেকে 1 লক্ষ নতুন সিম কার্ডের আবির্ভাব ঘটে। এগুলোর তথ্য উপাত্ত এবং সূত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে বিএনপি, ছাত্রদল, জামাত এবং শিবিরের চিহ্নিত তালিকাভুক্ত সন্ত্রাসীরা এই কয়েকদিন ঢাকামুখী ছিল। প্রতিমন্ত্রী দাবি করেন, সরকার ইন্টারনেট বন্ধ করেনি, অথচ এ বিষয়টি নিয়ে বিদেশে বসে অপপ্রচার চলছে। আন্তর্জাতিক পর্যায়ে বিএনপি, জামাত তারা অপপ্রচার করছে। সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। আমরা ইন্টারনেট সারা দেশে বন্ধ করিনি। ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল অধিকাংশ জায়গায় যখন এই ডেটা সেন্টার 3টা নন ফাংশনাল হয়েছে। এদিকে মোবাইলে 4G সেবা চালু করতে রোববার অপারেটরদের সঙ্গে বৈঠকে বসবে বিটিআরসি। বৈঠকের দিন রাতে অথবা সোমবার চালু হতে পারে 4G সেবা। প্রতিরোধ গড়ে তুলতে হবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। অর্থনীতি পঙ্গু করে আবারও ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই কি দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে? এমন প্রশ্ন তোলার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও বললেন, এর বিচার দেশবাসীকেই করতে হবে। শনিবার সকালে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় আহতদের দেখতে গিয়ে কথা বলেন তিনি। শেখ হাসিনার প্রশ্ন, এত পরিবারের ক্ষতির দায় কে নেবে? পরে বনানীতে সেতু ভবন, এক্সপ্রেস রেল টোল প্লাজা এবং মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। রোগী পরিদর্শন শেষে উপস্থিত গণমাধ্যমে কথা বলতে গিয়ে অনেকটাই বাকরুদ্ধ সরকার প্রধান। বলেন, জানমালের এত অপূরণীয় ক্ষতির উদ্দেশ্য কি? এইভাবে মায়ের কোল খালি হোক এটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি। আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট।
মানুষের ভাগ্য ফেরানোই কি কাল হলো? অর্থনীতি ধ্বংস করে আবারও পরনির্ভরশীলতার জন্যই কি দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র হলো? প্রশ্ন প্রধানমন্ত্রীর। আমার কি এটাই অপরাধ যে আমি মানুষের জীবন মান উন্নত করার জন্য কাজ করেছি, আর সেই জায়গাগুলিকে হামলা করতে হবে? এই আন্দোলন হবে আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো, এতগুলি পরিবার ক্ষতি হলো, এর দায়িত্ব কাদের? তাদের বিচার দেশের মানুষকে করতে হবে। শেখ হাসিনা জানান, আহতদের সুস্থ জীবনে ফেরানো সরকারের দায়িত্ব। পা হারিয়েছে বা হাত হারিয়েছে, আমরা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেব যাতে তারা আবার সুস্থ মানুষের মতো চলতে পারে। এরপর প্রধানমন্ত্রী পরিদর্শন করেন রাজনীতির আগুনে ঝলসে যাওয়া বনানীর সেতু ভবন আর মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা ভবন। নির্বিচারে পুড়িয়ে দেয়া সরকারি সম্পত্তিগুলোর বেহাল দশা সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে পর্যবেক্ষণ করেন তিনি। এছাড়া ঢাকাবাসীর যানজট নিরসনের অন্যতম প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুড়িয়ে দেয়া বনানী টোল প্লাজাও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। নাশকতায় বন্ধ থাকা উচ্চগতির এই উড়াল সড়কটির বেহাল দশায় দুঃখ প্রকাশ করেন সরকার প্রধান। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে কোটা সংস্কার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাইদের স্বজনরা আজ রবিবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। শনিবার সকালে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হন। কোটা আন্দোলন ঘিরে চলা সংঘাতের মধ্যে গত 16 জুলাই গুলিবিদ্ধ হয়ে মারা যান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। 9 ভাই বোনের মধ্যে তিনিই ছিলেন একমাত্র বিশ্ববিদ্যালয় পড়ুয়া। তাকে ঘিরেই স্বপ্ন ছিল পুরো পরিবারের। তবে মেধাবী এই শিক্ষার্থীর মৃত্যুতে যেন আকাশ ভেঙে পড়ে স্বজনদের উপর। আর্থিক অসচ্ছলতা নিয়েও রয়েছে দুশ্চিন্তা। এমন প্রেক্ষাপটে সার্বিক বিষয় নিয়ে কথা বলতে রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন সাইদের স্বজনরা। শনিবার সকালে রংপুরের পীরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন বাবা মা ও ভাই। সরকার প্রধানের কাছে তার হত্যার বিচার, পরিবারের কর্মসংস্থান নিয়ে কথা বলবেন। বঙ্গবন্ধু কন্যার কাছে প্রত্যাশার সবকিছুই মিলবে বলেও বিশ্বাস করছেন সাইদের স্বজনরা। ভালো চাকরি করবে যাচ্ছিল, ছেলের আশা পূরণ হলো না। তিনি তো কোনো অন্যায় করে নাই, কিভাবে তাকে এভাবে হত্যা করা হলো? আমরা প্রধানমন্ত্রীর কাছে যাব, আমার ছেলেকে যাই হত্যা করছে তারে আমি বিচার চাব। স্থানীয়দেরও প্রত্যাশা, অসহায় পরিবারের দায়িত্ব নেবেন প্রধানমন্ত্রী। শহীদ আবু সাইদ ছিল আমাদের একজন আদর্শ ছাত্র, সমাজের প্রতিটি লোকের একটা আদর্শবান হিসেবে সে গড়ে উঠছিল। অন্যায়ভাবে তাকে হত্যা করা হয়েছে, এর আমি জোর বিচার দাবি করছি। জেলা প্রশাসক জানান, সাইদের পরিবারের আগ্রহের কারণেই প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের দেখা করার সার্বিক ব্যবস্থা করা হয়েছে। ওনারা যা বলতে চান এক্ষেত্রে ওনারা একদম সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীকে যেন বলেন, ভালো একটা সুবিধা আছে যে মাননীয় প্রধানমন্ত্রী তো ফেরগঞ্জেরই, আন্তরিকভাবে বলার সুযোগ আছে। ওনারা কিছু দাবি দাওয়া করতে চেয়েছেন, একটাই কথাই বলেছেন যে আপনাদের মনের কথা আপনারা বলবেন। নিহত সাইদ কোটা সংস্কার আন্দোলনের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ছিলেন। এদিকে সাইদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার সকালে 7.5 লাখ টাকার একটি চেক দেওয়ার পাশাপাশি ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেওয়া হয়। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। সরকারের ব্যর্থতা ঢাকতে বিএনপির ওপর সহিংসতার দায় চাপানো হচ্ছে বলে দাবি বিএনপির। দলটির আইনজীবী নেতারা বলছেন, কোটা আন্দোলন ঘিরে নজিরবিহীন নাশকতার মামলায় গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া নেতাকর্মীরা। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, সহিংসতায় উস্কানি ও ইন্ধনের সুনির্দিষ্ট অভিযোগেই গ্রেফতার করা হচ্ছে। আফজাল হোসেনের রিপোর্ট। সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া দলটির স্থায়ী কমিটির কোনো সদস্যকেই এই কদিন প্রকাশ্যে দেখা যায়নি। এরই মধ্যে দলের 1 ডজনেরও বেশি নেতা গ্রেফতার হয়েছেন। তাদের কেউ রিমান্ডে রয়েছেন, নয়তো কারাগারে। দলটির হিসেবে সারা দেশে গ্রেফতারের সংখ্যা প্রায় 3000। 11 দিন ধরে তালাবদ্ধ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। নেতাকর্মীদের আনাগোনাও নেই নয়াপল্টনে। 28 অক্টোবরের পর কোটা আন্দোলন নিয়ে চাপে বিএনপি। দলটির আইনজীবী নেতারা বলছেন, ব্যর্থতা ঢাকতে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার দায় চাপানো হচ্ছে বিএনপির ওপর। বিএনপি তো নৈতিকভাবে সাপোর্ট দিচ্ছে আন্দোলনকারীদেরকে। নৈতিক সাপোর্টের জন্য এখন যারা এখন বিএনপি ঘটনাগুনাই সব বিএনপি করছে বলে ব্যান্ড করতেছে। তাই মনে করি সরকার সব কৌশল না করে উচিত পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা এবং সত্য ঘটনাটাই বলা, এবং যারা এই নির্দ্বিধায় পাইকারি অ্যারেস্ট করছেন, হোলসেল অ্যারেস্ট করছেন, ওদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেন।
বিএনপির এমন অভিযোগ মানতে নারাজ ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু। তার দাবি, সহিংসতায় উস্কানি এবং ইন্ধনের সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই গ্রেফতার করা হচ্ছে বিএনপির নেতাকর্মীদের। বিএনপি সম্পৃক্ত যারা বিএনপি দল করে, শিবির করে, জামাত করে, তারা এই কাজগুলি করেছে। তাদের নেতৃবৃন্দের ইন্ধনে এবং তাদের নির্দেশে তাদের কর্মীরা এবং ভাড়াটিয়া যারা আছে এই সন্ত্রাসী তাদের দিয়ে এই কর্মকাণ্ডটি করেছে। অতএব এখান থেকে তারা কোনো পাওয়ার কোনো উপায় নেই। শুধু বিএনপি নেতাকর্মী নয়, সাধারণ কোনো মানুষকেও হয়রানি করা হচ্ছে না বলেও জানান রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সাম্প্রতিক সহিংসতায় মেট্রো রেল সহ ক্ষতিগ্রস্ত যোগাযোগ অবকাঠামো ফের কবে নাগাদ চালু হবে তা এখনই জানাতে পারছেন না সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শনিবার সকালে সেতু ভবন পরিদর্শনের পর সাংবাদিকদের কথা জানান তিনি। কোটা আন্দোলনকে রাজনৈতিক রূপ দিয়ে বিএনপি জামায়াত নাশকতা চালিয়েছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। মেট্রো রেলের কাজীপাড়া মিরপুর 10 এটা এক বছরেও যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব হবে না বলে এক্সপার্টরা জানিয়েছে। আর মেট্রো রেল এমনি চলাচল কবে থেকে ওই দুইটা স্টেশন সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত দিবেন ওই সিদ্ধান্তের উপরেই আমরা পর্যায়ক্রমে যেখানে যা করার সেটা করব। তিনি সব কিছুই গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। কী অবস্থা, কোনটা কখন চালু করা যাবে আমি এই মুহূর্তে বলতে পারছি না। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন, ফেরত দেওয়া হবে আগাম টিকিটের টাকা, এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী। সাম্প্রতিক নাশকতায় রেলের 22 কোটি টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। হাজারো যাত্রীর পদচারণায় মুখর কমলাপুর রেলওয়ে স্টেশন এখন একেবারেই নীরব। নেই ট্রেনের হুইসেল, ট্রেন ধরার তাড়া। স্টেশনের বিশাল এলাকা জুড়ে পিনপতন, নীরবতা। তবে শনিবার দুপুরে আন্তঃদেশীয় ট্রেনের টিকিট বিক্রি কাউন্টারের সামনে লম্বা লাইন। যারা ভারতগামী ট্রেনের আগাম টিকিট ক্রয় করে যাত্রা করতে পারেননি তাদের টাকা ফেরত দেওয়া হচ্ছে। দেশের অবস্থা খারাপ দেখে আমি ভাবলাম ওটা ক্যান্সেল করি। তো নিয়ম অনুসারে ওরা টাকাটা কেটে বাকি টাকাটা ফেরত দিছে। আমার 14 তারিখে টিকিট ছিল, ট্রেন বাতিল হয়েছে, এখন আমার ওই টিকিট ফেরত নিতে আসছে। আমি তো যেতে পারি নাই, কারফিউ ছিল আগের দিন থেকে, আজকে রিফান্ডের জন্য আসছি আর কি। সাম্প্রতিক সহিংসতায় 19 জুলাই ঢাকায় আসার পথে নরসিংদীতে সন্ত্রাসীদের কবলে পড়ে কিশোরগঞ্জ এক্সপ্রেস। এ সময় ট্রেনটিতে আগুন দেয় দুর্বৃত্তরা, এতে পুড়ে যায় 3টি বগি। এছাড়াও ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি ট্রেনের জানালার কাচ, ইঞ্জিন সহ আগুন দেয়া হয় রেল লাইনে। রেলমন্ত্রী জানান, এসব নাশকতায় রেলের ক্ষতি হয়েছে 22 কোটি টাকা। ইঞ্জিনগুলোতে পাথর মারে, সেগুলো গ্লাস ভাঙা হয়েছে। বিভিন্ন জায়গায় পুরো রেলের অগ্নিসংযোগ করার চেষ্টা করা হয়েছে। আমাদের টোটাল প্রায় 22 কোটি 3 লক্ষ টাকা আমাদের ক্ষতি, রেলের ক্ষতি হয়েছে। মন্ত্রী বলছেন, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ ও রেলের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন। রেল বন্ধ থাকলে শুধু যাত্রীবাহী ট্রেন থেকেই প্রতিদিন অন্তত 4 কোটি টাকা লোকসান বলে জানিয়েছে রেলের বাণিজ্য বিভাগ। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। আন্দোলন আর অস্থিরতায় স্থগিত হয়েছে এইচএসসির 8টি পরীক্ষা। নির্ধারিত সময়ে শুরু হচ্ছে না একাদশ শ্রেণী ক্লাসও। শিক্ষার্থী অভিভাবকের কপালে দুশ্চিন্তার ভাঁজ। শিক্ষা বোর্ড বলছে 11 আগস্টের পর নতুন সূচিতে শুরু হবে স্থগিত পরীক্ষা। দ্রুত ভর্তি প্রক্রিয়া শেষে 6 আগস্ট থেকে শুরু হবে একাদশ শ্রেণীর ক্লাস। শাকির আহমেদের রিপোর্ট। গত 18 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত চলমান এইচএসসি ও সমমানের 8টি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এপ্রিলের এইচএসসি পরীক্ষা এবার শুরু হয়েছে জুনের শেষে। তার উপর 1 মাস পেরিয়ে গেলেও এখনও অধিকাংশ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। তাহলে কবে শেষ হবে পরীক্ষা? আমরা কি রেখে কি পড়মু কিছু বুঝতেছি না। এখন আমাদের অনেকগুলো সাবজেক্ট বাকি রয়েছে। রুটিন চেঞ্জ হয়ে যেতেছে বারবার, তাই দুশ্চিন্তা হইতেছে। যতই দূরত্ব সম্ভব
এটা যেন তাড়াতাড়ি শেষ হয়। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বলছেন 11 আগস্টের পর ক্রমান্বয়ে অনুষ্ঠিত হবে স্থগিত হওয়া পরীক্ষাগুলো। নতুন করে 8টি পরীক্ষা নেয়ায় সময় লাগবে, ফলে ফলাফল প্রকাশেও দেরি হবে। যে রুটিন আছে সেই রুটিনে 11 আগস্ট পর্যন্ত আমাদের তথ্য পরীক্ষা হওয়ার শেষ দিন ছিল। সবগুলো পরীক্ষার আমরা 11 আগস্টের পরে আমরা নতুন সময়সূচি ঘোষণা করব। এদিকে 30 জুলাই নতুন শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও এখনো ভর্তি প্রক্রিয়ায় সম্পন্ন হয়নি। তাই 6 আগস্ট থেকে ক্লাস শুরুর পরিকল্পনা করছে শিক্ষা বোর্ড। আমরা 1 আগস্ট পর্যন্ত আমাদের এই ভর্তির কার্যক্রমটা রেখেছি, পাশাপাশি আমরা ক্লাস শুরুর তারিখ দিয়েছি 6 আগস্ট। আন্দোলন কর্মসূচি দেওয়ার আগে সংশ্লিষ্টদের লাখ লাখ শিক্ষার্থীর সঙ্গে সম্পৃক্ত এসব পাবলিক পরীক্ষার বিষয়টি বিবেচনায় রাখার অনুরোধ কর্তৃপক্ষের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনের সময় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে সমাবেশ করেছে সাংবাদিকদের সংগঠন মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে যারা মারা গেছেন, আজ যদি এর প্রতিবাদ করা না হয় তাহলে আগামীতে এদেশে সাংবাদিকতা করা কঠিন হয়ে পড়বে। সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ জানান সিনিয়র সাংবাদিকরা। এ সময় বক্তারা আরও বলেন, প্রতিষ্ঠানের নিজস্ব পলিসি থাকতে পারে, কিন্তু একজন মাঠের সাংবাদিক কখনোই কারো পক্ষে কাজ করে না। ছাত্রদের কোটা আন্দোলনের আড়ালে যারা সাংবাদিকদের ওপর হামলা করেছেন, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছে, তাদের দেশদ্রোহী বলে উল্লেখ করেন সাংবাদিক নেতারা। এই কদিনের আন্দোলনে 4 জন সাংবাদিক নিহত হয়েছেন, 100 জনেরও বেশি সাংবাদিক আহত হয়েছে। আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি, আমরা জানতে চাই কিভাবে কোন পরিস্থিতিতে সাংবাদিক হত্যার সাংবাদিকদের জীবন দিতে হয়েছে। সাংবাদিকরা কিন্তু কোনো পক্ষে কাজ করেননি, তারা জনগণের জন্য কাজ করতে গিয়েছিল। সাংবাদিকদের উপরে যারা হামলা করে তাদেরকেও আমরা হুঁশিয়ার করে দিতে চাই যে সাংবাদিকদের উপরে যদি হামলা করা হয়, সাংবাদিকদের কলম তাদের বিরুদ্ধে, সাংবাদিকদের ক্যামেরা তাদের বিরুদ্ধে, সাংবাদিকদের বক্তব্য তাদের বিরুদ্ধে শানিত হবে। শিক্ষার্থীদের কোটা আন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীকে গুলি করার কোনো নির্দেশনা দেওয়া ছিল না বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সকালে দিনাজপুরে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত জেলা আওয়ামী লীগের কার্যালয় পরিদর্শনের সময় তিনি কথা বলেন। আইনশৃঙ্খলা বাহিনীকে কোনো ধরনের গুলির নির্দেশ দেওয়া ছিল না, কিন্তু রংপুরের ছাত্র কিভাবে সেখানে গুলিবিদ্ধ হয়ে হত্যাকাণ্ডের শিকার হলো, এটা তদন্তের বিষয়। আমাদের এই তদন্তের সঠিক তদন্তের আমরা দাবি জানাতে চাই। আমরা জানি রেসিডেন্সিয়াল মডেল স্কুলে যে ছাত্রকে হত্যা করা হয়েছে, সেই ছাত্র সেখানে যাওয়ার কথা ছিল না, আরো রেসিডেন্সিয়াল মডেল থেকে সেই 27 নম্বর পর্যন্ত তাকে গুলি করে হত্যা করা হলো। কে গুলি করেছে, কারা করেছে, এই হত্যাকাণ্ডের আমরা সুষ্ঠু বিচার দাবি করি। বান্দরবানে কোকিচিন ন্যাশনাল ফ্রন্টের 3 সহযোগীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গত শুক্রবার দুপুরে থানচির সিমলাম্পি পাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে শনিবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। ব্যাংকে হামলা, অস্ত্র ও অর্থ লুটের ঘটনায় আলাদা অভিযানে এখন পর্যন্ত কেএনএফের 119 সদস্য ও সহযোগীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শুল্ক হার দ্বিগুণ করেও মধ্যপ্রাচ্য থেকে রেমিটেন্সের পরিবর্তে স্বর্ণের বার আনা বন্ধ করা যাচ্ছে না। 2023-24 অর্থবছরে শুধুমাত্র চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরেই 3,300 কোটি টাকা মূল্যের 3.5 মেট্রিক টন ওজনের 27,446 পিস স্বর্ণের বার বৈধ করা হয়েছে। বাড়তি লাভের আশায় রেমিটেন্সের ডলার না পাঠিয়ে বার নিয়ে আসছেন প্রবাসীরা। সাক্ষর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
চট্টগ্রাম কাস্টম হাউসের সবশেষ তথ্য অনুযায়ী 2023-24 অর্থ বছরে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর দিয়ে দেশে আসা মধ্যপ্রাচ্য প্রবাসীরা শুল্ক পরিশোধের মাধ্যমে 27,546 পিস স্বর্ণের বার বৈধ করেছেন। এই স্বর্ণের বারের বাজার মূল্য প্রায় 3,305 কোটি টাকা। 3.5 মেট্রিক টন ওজনের এই বারের মাধ্যমে শুল্ক আদায় হয়েছে মাত্র 108 কোটি টাকা। আগের বছর প্রায় 17,200 পিসের মতো এসেছিল, সেই ক্ষেত্রে এইবার মানে পরিমাণটা অনেক কম। এট দ্য সেম টাইম ট্যাক্সটা অলমোস্ট ডাবল করা হয়। 2022-23 অর্থ বছরে ব্যাগেজ রুলে প্রায় 54 কেজি স্বর্ণ অলংকার বৈধ হলো। 2023-24 অর্থ বছরে তা কমে 27.5 কেজিতে এসে দাঁড়িয়েছে। অপরদিকে 2022-23 অর্থ বছরে মাত্র 2 কেজি স্বর্ণ অলংকার আটক হলো। পরের বছর তা বেড়ে প্রায় 34 কেজি হয়েছে। এছাড়া সদ্য বিদেয়ী অর্থ বছরে 27.5 কেজি ওজনের 235 পিস অবৈধ স্বর্ণের বারের বিপরীতে কাস্টম শুল্ক পেয়েছে 1,77 লাখ টাকা। তৎপরতা এত বৃদ্ধি পেয়েছে, অবৈধভাবে গোল্ড আনার ব্যাপারটা তারা এখন অনেকভাবেই মাথা থেকে ছেড়ে দিচ্ছে। কাস্টম আইনের ব্যাগেজ রুল অনুযায়ী একজন প্রবাসী 40,200 টাকা শুল্ক পরিশোধের মাধ্যমে 1 পিস স্বর্ণের বার আনতে পারেন। শুল্ক হার বাড়ানো হলো বাড়তি লাভের আশায় প্রবাসীরা স্বর্ণের বার নিয়ে রেমিটেন্সের পরিমাণ কমছে বলে অভিযোগ রয়েছে। তারা গোল্ড নিয়ে আসেন, সে টাকাটা যদি গোল্ড না এনে তারা ব্যাংকের মাধ্যমে রেমিটেন্সটা প্রেরণ করতেন, তাহলে রেমিটেন্সের পরিমাণটা আরও বৃদ্ধি পেত। দেশের বাজারে বর্তমানে প্রতি ভরি স্বর্ণ অলংকার 1,18,000 টাকা দরে বিক্রি হচ্ছে। স্বর্ণের বার প্রতিবেশী দেশ ভারতে পাচার হয়ে যাচ্ছে এমন অভিযোগ দীর্ঘদিনের। তাই স্বর্ণ ব্যবসায়ীদের দাবি সীমান্তেই মনিটরিং করতে হবে এই স্বর্ণ পাচার রোধ করার জন্য। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। যাদের আয়ে শক্তিশালী হয় দেশের রিজার্ভ, সেই প্রবাসীরাই বারবার সেবা থেকে বঞ্চিত হন। কোটা আন্দোলন ঘিরে সহিংসতা ও কারফিউ তা যেন আবারও প্রমাণ হলো। ভোগান্তি কমাতে প্রবাসীদের রেমিটেন্স কার্ড দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। যদিও প্রতিমন্ত্রীর দাবি দুর্ভোগ কাঠামোগত দুর্বলতা নয়, প্রচারণার অভাব মাত্র। কামরুল হাসান সবুজের রিপোর্ট। কোটা আন্দোলনের ভয়াবহ গ্যারাকলে পড়ে স্বজন ছেড়ে বিদেশ যাওয়ার আগ মুহূর্তে রাজ্যের দুশ্চিন্তাকে পাশে রেখে শুয়ে আছেন বিমানবন্দরের বারান্দায়, ঘুমোচ্ছেন বেঘরে। কত অসহায়, অথচ তারাই আমাদের রেমিটেন্স যোদ্ধা। তাদের পাঠানো ডলার, দিনার, রিয়াল, রিঙ্গিতের মতো বৈদেশিক মুদ্রায় স্ফীত হয় আমাদের রিজার্ভ, মেটে আমদানি দায়, শোধ হয় বিদেশি ঋণের কিস্তি। 32 বছর আগে বিদেশ করি, মা বাপ সবকিছু ছাইরা আমরা যাই বিদেশে। দেশের জন্য, দেশ পরিবর্তন করার জন্য আমরা চেষ্টা করি। তবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এমন চিত্র কিন্তু সব সময়ের না। প্রবাসীদের কাঙ্ক্ষিত সেবা দিতে কতটা অবহেলা করা হয় বলে বছর জুড়ে যে অভিযোগ ওঠে তার নমুনা মাত্র, যা আরেকবার দেখা গেল এবারের ছাত্র আন্দোলন, সহিংসতার দেশব্যাপী চলা কারফিউয়ের মতো বিশেষ সময়। আর বছর আমি রেমিটেন্স পাঠাই, এই রেমিটেন্সে সরকার বা কর্মকর্তাদের বেতন হয়। যেখানে যেখানে হরানি দিতেছি, তো আমরা তো কোনো মূল্যায়ন এখনো কোনো সরকার করলো না। প্রবাসীদের মূল্যায়ন করতে না পারলে কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাবে না প্রবাসী আয়। এমন বাস্তবতায় তাদের দরকারি সেবাকে ভোগান্তি মুক্ত করতে রেমিটেন্স কার্ড চালুর পরামর্শ অর্থনীতিবিদদের। যারা রেমিটেন্স যোদ্ধা তাদেরকে যদি একটা রেমিটেন্স কার্ড দেয়া হয়, শুধুমাত্র এয়ারপোর্টে না, যে কোনো জায়গায় তারা যাতে একটা ভালো, তাদেরকে একটা স্পেশালাইজড একটা সার্ভিস যাতে দেওয়া হয়। প্রবাসীদের ভোগান্তিতে ফেলা অব্যবস্থাপনা কোনো কাঠামোগত ত্রুটি বা দুর্বলতার নয়, প্রচারণার অভাবই এর জন্য দায়ী বলছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। আমরা বিশ্বাস কোনো সমস্যা নাই, এরপরেও সমস্যা হলে পরে আমরা আছি। অনিশ্চয়তার প্রহর গুণে বিদেশে যাওয়ার আগে প্রবাসীদের অন্তর্বাক্য একটাই, যেন ভালো থাকে প্রিয়জন, ভালো থাকে জন্মভূমি, প্রিয় বাংলাদেশ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। অস্থিতিশীল পরিস্থিতি ও চলমান কারফিউর প্রভাব পড়েছে রাঙামাটির অর্থনীতিতে। জেলায় পর্যটন ও কৃষি খাতে শত কোটি টাকার ক্ষতি হয়েছে দাবি চেম্বার অব কমার্সের। হেফাজত সবুজের তথ্য, রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। রাঙামাটিতে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন, চলছে গণপরিবহন, খুলেছে দোকানপাট, কিন্তু স্থানীয় অর্থনীতির মূল চালিকা শক্তি পর্যটন খাতে বিরাজ করছে স্থবিরতা।
সিম্বল অব রাঙামাটি খ্যাত ঝুলন্ত সেতুতে শুনছান নিরাপত্তা। ঘাটে নোঙর করে আছে শত শত টুরিস্ট বোট। অলস সময় কাটাচ্ছেন পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। একই অবস্থা কৃষিপণ্য অবতরণ ঘাটেরও। মৌসুমি ফলের শেষ পর্যায়ে ঘাটগুলোতে বাগানি, ব্যবসায়ী ও শ্রমিকের হাঁক ডাকে ব্যস্ত থাকার বদলে পড়ে আছে শুনছান নিরাপত্তায়। আমাদের বোটগুলো খালি ভাড়াটারা হচ্ছে না, আমরা খুবই কষ্টে আছি। আমরা তো এখানে গাড়ি চালাতে পারতেছি না, আমরা চলতে পারতেছি না, আমাদের অবস্থাটা কেউ বোঝে না। বর্ষা মৌসুমে পর্যটক আসার শুরুর এ সময়ে বুকিং বাতিল সহ প্রতিদিনই লোকসান গুনতে হচ্ছে পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। গত 17 তারিখের পর থেকে আগামী মাসের প্রায় 3 থেকে 4 তারিখ পর্যন্ত যে কয়টি বুকিং ছিল প্রত্যেকটি হাউস বোটের প্রত্যেকটি বুকিং ক্যান্সেল হয়ে গিয়েছে। কাঠ, বাঁশ যা কিছু আছে সব কিছু মিলিয়ে 100 কোটি টাকার বেশি আমাদের এই রাঙ্গামাটি পার্বত্য জেলায় ক্ষতি হয়েছে। চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের তথ্য মতে রাঙামাটিতে লক্ষাধিক মানুষ পর্যটন ও কৃষিখাতের উপর নির্ভরশীল। সময় সংবাদ, রাঙামাটি। বাংলাদেশ সম্পর্কে করা নিজের মন্তব্যে অনড় ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 3 দিনের দিল্লি সফরের প্রথম দিন গত শুক্রবার রাতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মমতা বলেন, যা বলেছি মানবিক কারণেই বলেছি। বিজেপির পাল্টা সমালোচনা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, তিস্তা গঙ্গা নিয়ে তাকে পাশ কাটিয়ে আলোচনার সময় বিদেশ নীতি মনে থাকে না বিজেপির। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে। কেউ যদি বাংলাদেশের কোটা আন্দোলন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে কেন্দ্র করে ভারতের রাজনীতিতে বইছে আলোচনা সমালোচনার ঝড়। বাংলাদেশের ছাত্র আন্দোলন কেন্দ্র করে প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গত 21 জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ভালোভাবে নেয়নি ঢাকা। তার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে দিল্লির কাছে কূটনৈতিক নোট পাঠায় বাংলাদেশ সরকার। আর ঠিক তার 3 দিনের মাথায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ভারতের সংবিধান অনুযায়ী কোনো বিদেশি রাষ্ট্রের বিষয়ে রাজ্য সরকারের কথা বলার এখতিয়ার নেই। ভারতের কেন্দ্রীয় সরকারের এমন বক্তব্যের যেন আরও চটেছেন মমতা। 3 দিনের দিল্লি সফরে প্রথম দিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে মমতা বলেন, ভারতের পররাষ্ট্রনীতি সম্পর্কে তিনি ওয়াকিবহাল। বলেন, বিদেশি রাষ্ট্রের বিষয়ে তিনি কিছু বলেননি। জাতিসংঘের সনদ অনুযায়ী যা বলেছেন তা মানবিকতার স্বার্থেই বলেছেন। বাংলাদেশে আটকে পড়া 2000-এরও বেশি ভারতীয় শিক্ষার্থীকে সীমান্ত থেকে বাড়ি পৌঁছে দেওয়ার কথাও জানান মমতা। I am bound to give shelter to the refugees, to the people who are homeless, shelterless. So this was distorted and misleaded by BJP party. এ সময় যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা স্মরণ করিয়ে মমতা বলেন, পররাষ্ট্র মন্ত্রক ভুলে গেছে তিস্তা ফারাক্কার সমঝোতার সময়ে রাজ্য সরকারকে অন্ধকারে রাখা হয়েছিল। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। গত 1 দশকে $42 ট্রিলিয়ন সম্পদ গড়েছেন বিশ্বের শীর্ষ 1% ধনী। অক্সফামের তথ্য বলছে, ধনকুবেরদের প্রায় 80%রই বসবাস G20 দেশগুলোতে। গত 1 দশকে বিশ্বের শীর্ষ ধনী 1% মানুষ $42 ট্রিলিয়ন সম্পদ গড়েছেন, যা বিশ্বের জনসংখ্যার অর্ধেক দরিদ্র জনগোষ্ঠীর সঞ্চিত সম্পদের প্রায় 36 গুণ বেশি। গেল বৃহস্পতিবার এসব তথ্য দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অক্সফাম। জানানো হয়, সম্পদের পাহাড় গড়লেও বিলিয়নাররা তাদের সম্পদের 0.5%-রও কম কর দিচ্ছেন। আর বিশ্বের ধনকুবেরদের প্রায় 80%ই G20 দেশগুলোতে বাস করেন বলেও জানায় সংস্থাটি। এদিকে G20 শীর্ষ সম্মেলনের প্রেসিডেন্ট ব্রাজিল অতি ধনীদের ওপর কর আরোপের বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতাকে অগ্রাধিকার দিয়েছে। G20 দেশের অতি ধনীদের সম্পদের পাহাড়ের ওপর কমপক্ষে 8% বার্ষিক সম্পদ কর আরোপের আহ্বান জানিয়েছে সংস্থাটি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। প্রথমবারের মতো মালয়েশীয় ও প্রবাসী শিল্প মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ। 4 আগস্ট পর্যন্ত চলবে মেলা। বাংলাদেশ ছাড়াও ওই মেলায় অংশ নিয়েছে 11টি দেশ।
বাংলাদেশের সমৃদ্ধ শিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয় এই মেলায়। এ সময় দর্শনার্থীরা বৈচিত্র্যময় বাংলাদেশি পণ্য, বিশেষ করে হস্তশিল্পের ভূয়সী প্রশংসা করেন। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। মালয়েশিয়ার সাংস্কৃতিক বৈচিত্র্য এবং শৈল্পিক প্রতিভাকে তুলে ধরার লক্ষ্যে কুয়ালালামপুর প্যাভিলিয়ন দামানসারা হাইটসে আয়োজিত হয়েছে মালয়েশিয়ান ও প্রবাসী শিল্প মেলা। ২৬ জুলাই আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ৪ আগস্ট পর্যন্ত, যেখানে প্রথমবারের মতো অংশ নিয়েছে বাংলাদেশ। এবছর মেলার আয়োজক প্রতিষ্ঠান সুরিয়াতা রিসোর্সেস এবং আর্ট মার্কেট মালয়েশিয়া। মেলায় বাংলাদেশ হাইকমিশনের তত্ত্বাবধানে উইমেন অ্যান্ড ই কমার্স মালয়েশিয়া চ্যাপ্টার অংশ নিয়েছে। দুটি প্রদর্শনী বুথে বৈচিত্র্যময় পরিসরে বাংলাদেশি হস্তশিল্প, গৃহসজ্জা, ঐতিহ্যবাহী পোশাক, গহনা, খাবার এবং পানীয় পণ্য প্রদর্শন করা হয়েছে। দর্শনার্থীরা বৈচিত্র্যময় বাংলাদেশি পণ্য, বিশেষ করে হস্তশিল্পের ভূয়সী প্রশংসা করেন। মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্যের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষাপটে প্রথমবারের মতো এ ধরনের গুরুত্বপূর্ণ মেলায় অংশগ্রহণের মাধ্যমে নতুন পণ্য, বিশেষ করে হস্তশিল্পের বাজার সৃষ্টির সুযোগ তৈরি হবে বলে মনে করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার। আমাদের প্রবাসী বাংলাদেশিদেরকে আমি অনুরোধ করব যে এখানে আমাদের পণ্য আরও কীভাবে আরও জনপ্রিয়তা পেতে পারে, সেক্ষেত্রে তারাও আমাদেরকে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সহায়তা করবে। বাংলাদেশ মালয়েশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলার। এছাড়া মালয়েশিয়ায় বাংলাদেশে বিশ্বের ৮ম বৃহৎ বিনিয়োগকারী দেশ। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। প্যারিস অলিম্পিকের প্রথম স্বর্ণ পদক পেল চীন। 10 মিটার এয়ার রাইফেলে মিশ্র দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছেন চীনের লি হাওসিং ইউতিং হুয়াং জুটি। ফাইনালে তারা হারিয়েছে দক্ষিণ কোরিয়াকে। দিনের দ্বিতীয় স্বর্ণটাও গেছে চীনের ঘরে। সিনক্রোনাইজড 3 মিটার স্প্রিংবোর্ড ডাইভিংয়েও স্বর্ণ জিতেছে দেশটি। এই ইভেন্টে রৌপ্য ও ব্রোঞ্জ জিতেছে যথাক্রমে যুক্তরাষ্ট্র ও গ্রেট ব্রিটেন। প্যারিস থেকে বিস্তারিত জানাচ্ছেন এস এম ইকবাল। জমকালো উদ্বোধনের পরও প্যারিসের জন্য মন ভালো হওয়ার কোনো উপলক্ষ নেই। গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে যেমন বৃষ্টির বাগড়া ছিল, ঠিক আজকেও প্যারিসে কিন্তু অঝোর ধারায় বৃষ্টি ঝরছে। তবে এই বৃষ্টির মাঝেও কিন্তু থেমে নেই পদক জয়ের লড়াই। ইতোমধ্যেই প্যারিস অলিম্পিকের প্রথম স্বর্ণপদক বাগিয়ে নিয়েছে অন্যতম ফেভারিট চীন। 10 মিটার মিশ্র দলগত এয়ার রাইফেলে স্বর্ণপদক জিতেছে তারা দক্ষিণ কোরিয়াকে 16-12 পয়েন্ট ব্যবধানে। এই ইভেন্টে চীনের বেশ কঠিন পরীক্ষায় নিয়েছে দক্ষিণ কোরিয়ার শুটাররা। তবে লি হাওসিং ইউতিং হুয়াং এর পারফরমেন্সের কাছে শেষ পর্যন্ত তারা পেরে ওঠেনি। ম্যাচটি তারা হেরে যায় 16-12 পয়েন্টে। অর্থাৎ চীনের হয়ে প্রথম স্বর্ণপদক এই জুটি জয় করলেন প্যারিস অলিম্পিক। এবং একই সঙ্গে প্যারিস অলিম্পিকের যে পদকের যে তালিকা রয়েছে, সেই রেসের দিনই যে হচ্ছে যেই পদকের লড়াই, সেই পদকে কিন্তু চায়না এগিয়ে গেল সেটা বলতে হবে। এবং এই ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করেছে কাজাখস্তান। এবং এই 3টি পদকই হচ্ছে প্যারিস অলিম্পিকের প্রথম পদক। 2004 গ্রিস অলিম্পিকের পর এবারই প্রথম মেডেল ফাইটের প্রথম দিনেই কোনো পদক জয় করেছে গ্রেট ব্রিটেন। এস এম ইকবাল, সময় সংবাদ, প্যারিস। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ডিবি হেফাজতে কোটা সংস্কার আন্দোলনের আরো 2 সমন্বয়ক। নিরাপত্তার পাশাপাশি করা হবে জিজ্ঞাসাবাদ। অপরাধের প্রমাণ মিললে নেওয়া হবে আইনি ব্যবস্থা, বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাদের কাছে জিজ্ঞাসা যে তোমরা কোটা আন্দোলনে গিয়েছো, কোটা আন্দোলনের পরে এই সহিংস আন্দোলনটা কেন করলা? কে তোমাদের মদত দিয়েছে? কে তোমাদেরকে অর্থ দিয়েছে? ঢাকা সহ 4 জেলায় আরো 2 ঘন্টা বাড়ল কারফিউ শিথিলের সময়। আজ থেকে 3 দিন সরকারি বেসরকারি অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 3টা। ব্যাংকে লেনদেন 10টা থেকে। এ ছিল প্রবাসী সময়। সঙ্গেই থাকুন সময়।